নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ আমরা যে বৈঠকের দিকে নজর রাখব সেটা শুধুমাত্র ভারতের রাজনীতিতে নয়, বিশ্ব রাজনীতিতেও তার অন্যতম একটা প্রাসঙ্গিকতা আছে, তার অন্যতম একটা গুরুত্ব আছে। ফলে সবাই, আমরাও যেমন নজর রাখব সাংবাদিক হিসেবে ভারত, তেমনি নজর রাখবে চীন, নজর রাখবে আমেরিকা, যে এই বৈঠক কোন দিকে গড়ায় এবং বৈঠকের শেষে যে যৌথ বিবৃতি হয় সেই যৌথ বিবৃতিতে কি থাকে। ফলে প্রত্যেকেরই নজর এই বৈঠকে। হ্যাঁ, আমি নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের প্রসঙ্গই নিয়েই আজকে আলোচনা করব। নরেন্দ্র মোদী ভারত থেকে রওনা হয়ে গেছেন। তিনি রাশিয়ার উদ্দেশ্যে এবং 8 এবং 9 তারিখ তিনি রাশিয়ায় থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। বহু দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন, চলুন আমরা এক এক করে বিশ্লেষণ করি। নরেন্দ্র মোদী প্রায় 5 বছর পর আবার রাশিয়া গেলেন। লাস্ট উনি গিয়েছিলেন 2019 সালে, তারপর আবার 2024। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বছর মার্চ মাসে। পুতিন আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই সময় ভোটের কাজের জন্য উনি, যেহেতু ভোট এসে গেছিল, উনি যেতে পারেননি। এবারে ওনার এই ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে বা যুদ্ধ শুরু হয়েছে, তারপর কিন্তু উনি আর রাশিয়া যাননি। উনি ফোনে কথা বলেছেন পুতিনের সঙ্গে, উনি ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে, কিন্তু যুদ্ধ থামানোর কথা বলেছেন, ডিপ্লোম্যাসির মাধ্যমে যুদ্ধ থামানোর কথা বলেছেন, কিন্তু সরাসরি ওখানে পুতিনের সঙ্গে রাশিয়ায় যাওয়া বা কথা আর বলেননি। 22 সালের পর দুজনের মুখোমুখি দেখা হয়নি। ফলে এদিক থেকে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। প্রত্যেকের আগ্রহ আছে যে নরেন্দ্র মোদী পুতিনকে কি বলেন এ বিষয়ে। এখানে খুব উল্লেখযোগ্য যে রাশিয়ার ইউক্রেন ইনভেশনের পর ভারত কিন্তু কোনো সময় যে এর কিন্তু রাশিয়ার কিন্তু সমালোচনা করেনি। আজকে বিশ্বের তাবড় তাবড় দেশ, আমেরিকা, চীন, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার এই একতরফা আক্রমণের নিন্দা করলেও ভারত কিন্তু কোনো সময় নিন্দা করেনি। ভারত কিন্তু ব্যালেন্সিং অ্যাক্ট খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছে দুদিকে। তারা রাষ্ট্রপুঞ্জের সভায় আমরা দেখেছিলাম যে রাশিয়ার বিরুদ্ধে যখন নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছিল, ভারত কিন্তু তাতে সাইন করেনি কোনো অবস্থাতেই। কারণ ভারতের সঙ্গে রাশিয়ার যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক, সেটাই কিন্তু ভারত টেনে নিতে আগ্রহী। ভারত বারবার করে ফোন করেছে বা বলেছে, কিন্তু কোনো সময় ভারত কিন্তু একবারও তার সমালোচনা করেনি রাশিয়ার। বরং যেটা হয়েছে সেটা হচ্ছে 22 সালের পর থেকে যখন বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে, ভারত কিন্তু সেই সময় অশোধিত তেল, সেটা রাশিয়া থেকে অনেক বেশি পরিমাণে আমদানি করেছে, বা কয়লা সেখানে অনেক বেশি পরিমাণে আমদানি করেছে। তো এবার নরেন্দ্র মোদীর যে এই 22 সালের ওদের ইউক্রেন রাশিয়ার ইনভেশনের পরেই প্রথম সফর, কি বলবেন তাই নিয়ে রাশিয়ার তরফে কিন্তু খুব আশাবাদী। এবং এই সফরে আমি যেটা বললাম, অনেক বেশি করে তাকিয়ে থাকবে চীন, আমেরিকা বা ইউরোপের অন্য দেশগুলো। তারা কিভাবে দুই রাষ্ট্রপ্রধান আলোচনা করেন, কোন কোন বিষয়ে আলোচনা হয়, সেটার দিকে তারা কিন্তু অনেক বেশি তাকিয়ে থাকবেন যে আগামী দিনে বিশ্বের রাজনীতি কোন দিকে এগোয়। এবার আমরা দেখি রাশিয়ার তরফে কিন্তু এটা প্রচণ্ডভাবে আগ্রহ নিয়ে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকা হয়েছে। ওখানকার সরকারি সংবাদ মাধ্যম থেকে বলেছে, যেটা হচ্ছে যে বলা হয়েছে যে ওয়েস্টার্ন রেঞ্জ, they are jealous. That means they are closely monitoring it. Their close monitoring means they attach great importance to it, and they are not mistaken. There is something to attach great importance to. এটা তাদের রাশিয়ার বিদেশ দপ্তরের মুখপাত্র পেসকভ ইন রেসপন্স একটা কোশ্চেনের তার উত্তর এটা দিয়েছেন। ওয়েস্টার্ন পলিটিশিয়ানরা কিভাবে মোদির এই ভিজিটকে দেখছে। তো সেখানে
আমরা যেটা দেখতে পারি শুধু, কারণ এখন যদি আপনারা এটা দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা ফ্লুইড কন্ডিশনে আছে সেখানকার রাজনীতি, কারণ নভেম্বর মাসে সেখানে নির্বাচন এবং আবার ট্রাম্পের পালে হাওয়া আছে। বাইডেনের শরীর খারাপ, ঠিকভাবে ট্রাম্পের সঙ্গে এখনো পর্যন্ত যে সমস্ত ডিবেটগুলো হচ্ছে পাল্লা দিয়ে উঠতে পারছেন না, ফলে অনেকেই আশঙ্কা, একটা পালা বদলের আশঙ্কা আছে তাদের মধ্যেই। ফলে আমেরিকা খুব একটা ফ্লুইড কন্ডিশনে আছে, তারা হ্যাঁ যদিও নজর রাখছে। এবার মূল যে জায়গাটা সেখানে হচ্ছে চীনের। কেন আমি বলছি চীনের? কারণ আমরা দেখেছি যে চীন এবং রাশিয়া তাদের সম্পর্ক কিন্তু ভারতের কাছে আর কি নিত্য নতুন এই জোট ভারতের কাছে কিন্তু মাথা ব্যথার অন্যতম বড় কারণ রাশিয়ার সঙ্গে চীনের জোট যদি খুব নিবিড় হয় এবং সেটা যদি ভারতের সঙ্গে জোট আলগা হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের সমস্যা বাড়বে বই, কমবে না। চীনের এই ঠিক দুদিন আগে এই যে নরেন্দ্র মোদী যাচ্ছেন, সেখানে চীনের যে সরকারি মুখপাত্র, সেখানে পিপুল ডেইলিতে লেখা হয়েছে, ইস্যুর একটা পোস্ট করেছে, সেখান থেকে বলা হয়েছে সেটা হচ্ছে মস্কো যেন কোনো অস্ত্র সাপ্লাই নিউ দিল্লিকে না করে, সেটা পিপুল ডেইলিতে কিন্তু স্পষ্টপুষ্টি লিখে দেওয়া হয়েছে। রাশিয়া, কারণ চীনের সম্পর্ক যত মজবুত হবে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে হোক, অস্ত্র আদান প্রদানের ক্ষেত্রে হোক, টেকনোলজির ক্ষেত্রে হোক, সেটা যত ভারতের স্বার্থকে কোনো অবস্থাতেই বিঘ্ন না ঘটাতে পারে, সেটা কিন্তু নরেন্দ্র মোদীর অন্যতম আর কি চিন্তার জায়গা বা অন্যতম স্বার্থের জায়গা, দেখার জায়গা, সেই জায়গা। তো ফলে সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখেছিলাম যে ভারত ইসরায়েল থেকে হোক, ভারত আমেরিকা থেকে অস্ত্র নিল, রাশিয়া কিন্তু সবসময় তা সত্ত্বেও ভারতকে তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেই ভারতকে তারা গণ্য করেছে। কোনো সময় তারা কিন্তু এরকম বলেনি যে না, ভারতকে যেহেতু অন্য দেশের থেকে অস্ত্র কিনছে অতএব আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ হয়ে গেল। সেটা কিন্তু তারা কোনো সময়তেই তারা আনেনি আর কি। তারা বারবার করে আমরা যেটা দেখেছি, ভারত এবং রাশিয়ার এই যে মজবুত সম্পর্ক, সেই টাইটা কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেটা কিন্তু সবথেকে বড় দেখার বিষয়। এবং সেখানে গিয়ে নরেন্দ্র মোদী সেখানে যারা ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় আছেন তাদের সঙ্গে মিট করবেন। এবং আরেকটা জিনিসও এই প্রসঙ্গে আলোচনায় আসে, সেটা আমরা যা দেখার যে সেই বিষয়টা আলোচনা হয় কি না, যে এরকম একটা আর কি অভিযোগ আছে যে ওখানে অনেক ভারতীয়কে যারা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল নানা কাজ দিয়ে, পাচকের কাজ বা নানা রকম কাজের জন্য তারা গিয়েছিলেন, তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফ্রন্ট লাইনে, এবং তারা অনেকে মারাও গেছেন। এবং মস্কোর দূতাবাসে গিয়ে প্রায় 40 জন ভারতীয় তারা বলেছিলেন আর তারা রাশিয়ায় থাকতে চান না, তারা ভারতে ফিরে আসতে চান। কারণ তাদের বিভিন্ন এজেন্সি তাদের যখন নিয়ে গিয়েছিল, কোনো সময় তাদের বলা হয়েছিল বিভিন্ন কাজ আর কি বাড়ির সহায়ক কাজ দেওয়া হবে, কিন্তু সেটা না করে সেটা দেখা যাচ্ছে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের অন্য কাজ ছেড়ে সরাসরি ফ্রন্টলাইন, এবং সেখানে মারাও গেছে। তো অনেকেই তাই জন্য আবার ভারতে ফিরে আসতে চায়। দেখার সেই সমস্যা বা এই যে নতুন যে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটার কিভাবে সমাধান হয় সেদিকে আমরা সবাই তাকিয়ে আছি। এবং উল্টো আরেকটা বিষয় যেটা বড় করে দেখা যাবে যে নরেন্দ্র মোদীর এই যে সফর, এইটা আমাদের দেশে কিভাবে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস বা রিজিওনাল পার্টিগুলো কিভাবে দেখে। কারণ তারা একটা পাল্টা ন্যারেটিভ চেষ্টা করছে, সেটা হচ্ছে যদি এখনো পর্যন্ত কিছু বলেনি, কারণ যেদিন নরেন্দ্র মোদী রাশিয়া সফর করছেন সেদিনই রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, তিনি মণিপুর যাচ্ছেন। ফলে কংগ্রেস তার মতো করে ন্যারেটিভ সৃষ্টি করছে যে ভারতের বিষয়ে বা কোনো অঙ্গরাজ্য যদি ভারতের আজকে ডিস্টার্ব থাকে, সেখানে নরেন্দ্র মোদীর যাওয়ার সময় নেই। তিনি যেমন বিদেশের মাটিতে স্বচ্ছন্দ, তিনি কিন্তু দেশের মাটিতে তিনি স্বচ্ছন্দ নয়, তিনি যান না। বারবার বলার পরও, পার্লামেন্টে রাজ্যসভায় বলার পরও তিনি কিন্তু ওখানে যেতে প্রস্তুত নন। তিনি সোজা রাশিয়া চলে গেলেন। 8 এবং 9 তারিখ মোদী রাশিয়া থাকবেন, 10 তারিখ উনি অস্ট্রিয়াতে যাবেন সেখানে। ফলে সব দিক থেকেই
ভারত এবং রাশিয়ার এই যে দ্বিপাক্ষিক বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতি কি আসে, বিজনেসের দিকে কি আসে, সেটা আমাদের কাছে সবার কাছেই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি মধ্য এশিয়ায় কিন্তু রাশিয়ার একটা ভালো প্রভাব আছে। চীন, ইরান, পাকিস্তান, এদের উপরেও রাশিয়ার প্রভাব আছে। ফলে ভারত সবসময় চেষ্টা করবে, যেটা বললাম, যে চীনের দিকে যেন রাশিয়া বেশি ঘেঁষে না যেতে পারে। আবার রাশিয়ার সঙ্গে ভারত সবসময় ব্যালেন্সিং একটা গেছে, যে কোনো সময় রাশিয়ার বন্ধুত্ব যেমন ছিন্ন করেনি, তেমনি আমেরিকার সঙ্গেও কিন্তু নরেন্দ্র মোদী আর কি ব্যালেন্স রেখে চলতে পেরেছেন। কারণ সেটা হচ্ছে, যদি দেখা যায় একটা শক্তিশালী ভারতকে তিনি তুলে আনতে পেরেছেন বিশ্বের দরবারে। এবার দেখার যে ভারত আগামী দিনে কোন পথে এগোয়, কীভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারে, এবং পার্শ্ববর্তী আর কি অন্য দেশের প্রতিক্রিয়াই বা কী হয়, আমরা নজরে রাখব। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।